সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই স্পোর্টসের বিশেষ আয়োজন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে ডাগ আউট অনুষ্ঠানে। আর কিছুক্ষণ পর পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা। আমরা জানি আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড চতুর্থ এবং সাউথ আফ্রিকা পঞ্চম স্থানে আছে। আমরা এও জানি গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে এবং আগামী রোববার হাইব্রিড মডেলে যেহেতু এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি, আগামী রোববার দুবাইয়ে ফাইনালে ভারতের মুখোমুখি কে হবে সেটা নির্ধারণের জন্য দ্বিতীয় সেমিফাইনাল আর কিছুক্ষণ পর শুরু হবে। তো আমরা এই ম্যাচের নিয়ে আমরা আলোচনা করব আমাদের জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং নির্বাচক এহসানুল সেজানের সাথে। সেজান, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা কিছুক্ষণ পরেই দেখছি নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল। নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা আমরা জানিয়ে রাখি প্রথমবার যে চ্যাম্পিয়নশিপ প্রথম আসরে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়েছিল, পরের আসরে নিউজিল্যান্ড। মানে মোটামুটি হাড্ডাহাড্ডি একটা লড়াই। এর আগে এই টুর্নামেন্ট শুরুর আগে তারা পাকিস্তানে একটা ট্রাই নেশন খেলেছে। তো আপনি এই ম্যাচে নিয়ে কি বলবেন, মানে কি আপনার প্রেডিকশনটা কি? ভেরি ট্রিকি একটা প্রেডিকশন টু বি অনেস্ট, যে যেহেতু একটা হাই ভোল্টেজ একটা ম্যাচ এবং দুই সাবকন্টিনেন্ট অ্যাকচুয়ালি, একটা হলো অস্ট্রেলিয়ান সাবকন্টিনেন্ট, একটা হলো সাউথ আফ্রিকান, এবং দুজনেই কিন্তু খুব ভালো ক্রিকেট খেলে আসছে। ইভেন এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও আমরা দেখেছি যে নিউজিল্যান্ডের একটা ভালো রেজাল্ট আমরা দেখেছি, যে সাউথ আফ্রিকাকে একটা বড় রান তাড়া করে জিতে যেত নিউজিল্যান্ড। এই টুর্নামেন্টও আমি মনে করি যে এক্সেপ্ট ইন্ডিয়া ম্যাচ ছাড়া প্রতিটা ম্যাচে কিন্তু ভেরি কনসিস্টেন্ট ছিল। সো নিউজিল্যান্ডের একটা বেটার সাইড হিসেবে কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন করেছে এবং নিউজিল্যান্ডের বরাবরই কিন্তু সেমিফাইনাল পর্যন্ত সবসময় যে গ্রুপ স্টেজগুলো খেলে সেগুলো কিন্তু বেটার পারফরমেন্স করে ইন করে। পক্ষান্তরে সাউথ আফ্রিকাও কিন্তু অ্যাজ এ চোকার কিন্তু আসলে বেশি নিউজিল্যান্ড, বাট চোকার ইটা হয়ে গেছে সাউথ আফ্রিকা কিন্তু জাস্ট যেই খেলাটা বৃষ্টিতে অ্যামেন্ডমেন্ট হলো যে অস্ট্রেলিয়ার সাথে, এছাড়া কিন্তু সাউথ আফ্রিকা খুব ভেরি কমফোর্ট জোন থেকেই কিন্তু এই সেমিফাইনালে এসছে। সো আজকের যে খেলাটা, সেই খেলাটা যদি আমি বলি যে মানে সরাসরি বলা যায় যে দুইটা টিমে ভেরি ইকুয়াল, বাট আপনি যদি টিমের ওয়াইজ যদি ফরমেশন ওয়াইজ দেখেন তাহলে কিন্তু শ্রীলঙ্কা কিন্তু যেই সাইডটা একটু স্ট্রং সেটা হলো যে স্পিন অ্যাটাকটা আসলে ওদের মোটামুটি ভালো। যেমন ব্র্যাকওয়েল রয়েছে বা সেকনার রয়েছে, যারা আসলে অনেক অভিজ্ঞ স্পিনার। হ্যাঁ, সাউথ আফ্রিকারও মহারাজ কিন্তু আমার কাছে মনে হয় না যে এই উইকেটে ছেড়ে দিয়ে কথা বলবে, বাট তাদের আধিপত্যটা কম এনগেডি এবং পেসারের উপর আসলে সাউথ আফ্রিকা ডিপেন্ড করে। লাহোর গ্রাউন্ডটা আসলে অনেকটা স্পিন নির্ভর, আবার অনেকগুলো ম্যাচ হওয়াতে সেখানে আসলে আমার মনে হয় যে স্পিনের আধিপত্য হবে। সো স্পিন ওয়াইজ যদি বলা যায় তাহলে কিন্তু নিউজিল্যান্ড একটু হলো। আচ্ছা, আমি আপনার সাথে একটু করি যে যেমন সাউথ আফ্রিকাকে অলওয়েজ বলা হয় যে চোকার্স, তারা কিন্তু রিসেন্ট যে পারফরমেন্স আইসিসি টুর্নামেন্টে তারা কিন্তু সেটা বোধহয় ওভারকাম করেছে। ফাইনালি হয়তো পারেনি, গত টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলছে। তো এই উইকেটের কথা বললেন, আমরা সবাই জানি টোটাল উইকেট, যেমন একটা কথা বলা হচ্ছে যে দুবাইয়ের উইকেট একরকম বা পাকিস্তানের উইকেট একরকম। আইসিসি টুর্নামেন্টে আমরা সাধারণত জানি যে উইকেটটা তারা দেখভাল করে আইসিসি। আপনি যদি ওভারঅল এই টুর্নামেন্টের উইকেট নিয়ে চিন্তা করেন তাহলে আপনি কি বলবেন যে এই উইকেটটা কি আইডিয়াল ওয়ানডে উইকেট নাকি স্পিনারদের বাড়তি ফেভার দেয়? আমার কাছে মনে হয় না যে আইসিসি এবার যে উইকেটটা টেক কেয়ার করেছে এটা খুব প্যারাডাইস উইকেট টু বি অনেস্ট। দেখেন, আমরা তো আসলে দুবাই যে উইকেটটা, সেই উইকেটটা আসলে 300 ক্রস করতে পারলেই কিন্তু মোটামুটি একটা রিজনেবল স্কোর হয়ে যায়, এটা কিন্তু সবাই জানে। এবং লাহোর উইকেটটাও কিন্তু যেই উইকেট, সেই উইকেটে মানে 250 to 300 পর্যন্ত এই বেঞ্চ মার্কে আসলে রানটা হতে দেখেছি। এখন যে ট্রেনটা চলছে সেটা তো আমরা আশা করি যে কোনো টুর্নামেন্টে 350 to 400 এরকম একটা আশা করি। এবং অল টিম আর প্রিপেয়ার, এবং তারা কিন্তু একটা প্রিপারেশন নিয়ে আসছে, ওরা ওয়েল ইকুইপ হিসেবেই কিন্তু আসছে। সো ওইখানে কিন্তু আমরা আশা করেছিলাম অ্যাটলিস্ট 380 350 এইরকম একটা রান হবে, বাট সেই জিনিসটা কিন্তু আমরা এই দুই উইকেট একটা উইকেট দেখতে পারি না। আমরা হাইব্রিড মডেল এবং উইকেট নিয়ে আরও হয়তো আলাপ করব। তো আজকে যে আপনি বললেন যে যদি স্পিনিং অ্যাবিলিটির কথা চিন্তা করেন তাহলে কিছুটা এজ দিচ্ছেন নিউজিল্যান্ডকে, তো আপনার কাছে কি মনে হয় সাউথ আফ্রিকা এই লিমিটেশনস
বা এই পেছনে থাকাটা কিভাবে তারা ওভারকাম করবে বা করতে পারে? দেখেন, সাউথ আফ্রিকা এমন একটা টিম, সাউথ আফ্রিকা যে কোনো বড় বড় টুর্নামেন্টেই 5 জন বলার আনে এবং 5 জন বলার দিয়ে বলিং করানোর জন্য ওদের টার্গেট থাকে এবং দিয়ে সাকসেস। যেই সময় সাকসেস হয় তারা কিন্তু সেই ম্যাচটা খুব ভালোভাবে গোছানো থাকে এবং ওইটা নিয়ে ফাইট করে, এবং যখন তারা ফেল করে তাদের অপশন কিন্তু সেকেন্ড অপশন কিন্তু আর খুঁজে পায়নি, মানে পাওয়া যায় না। সো ওইখানটাই কিন্তু আসলে সাউথ আফ্রিকা একটা বড় ল্যাকিংস আমি মনে করি। এবারও আপনি দেখবেন যে একজন স্পিনার মহারাজা, একজন অলরাউন্ডার, এছাড়া 3 জন পেস বলার, এই 5 জনের উপর ডিপেন্ড করেই কিন্তু পুরা বোলিং ডিপার্টমেন্টটা বিলিভ করতে শিখেছে এবং তারা কিন্তু এইগুলো এক্সপোজ করেছে, তাদের কিন্তু সেই জিনিসটা দিয়েছে। বাট এই সেমিফাইনালে এসে যদি একটা স্পিনার, সাপোজ শামসুর যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারতো বা অন্য একটা স্পিনার ইন্ট্রোডিউস করতে পারতো, তাহলেই কিন্তু বোলিং অপশনটা ভালো হতো। দেখেন, বড় ম্যাচে ইউ ক্যান প্রেডিক্ট যে এই 5 জন বলারই তাদের কোটা পূরণ করবে এবং 5 জন বলারই এক এক সময় এসে ভালো বোলিং করে যাবে। সো অলরাউন্ডার যখন যদি যেইভাবে বেশি থাকবে, অপশনগুলো যেসব বেশি থাকবে, তখন এইসব ক্রুশাল ম্যাচে কিন্তু জেতার একটা চান্স থাকে, যেটা সাউথ আফ্রিকার লিমিটেশন হিসেবে আমি দেখি। আচ্ছা, আপনি এবার প্রথম সেমিফাইনাল তো নিশ্চয়ই দেখেছেন এবং আগামী রোববার ফাইনাল, কেমন দেখলেন? এবং এই টুর্নামেন্টে যদি আপনাকে বলা হয় যে মানে কার সুযোগটা বেশি আছে আপনি মনে করেন? দেখেন, আমাদের ওয়ার্ল্ড ক্রিকেটে এখন অপশনটা আসলে ইম্পর্টেন্ট হয়ে গেছে। উইকেটগুলা, যেই উইকেটে আমরা দেখছিলাম যে খেলা হচ্ছে, সেই উইকেটের থেকে কিছুটা হলে মানে ভ্যারিয়েবল উইকেট আমরা দেখতে পাচ্ছি। সো সেই সব উইকেটে যেই অলরাউন্ডারগুলো, ইফেক্টিভ অলরাউন্ডারগুলো যদি থাকে, সেইগুলোই টিমগুলোই আসলে খুব ব্যালেন্স থাকে। দেখেন, ইন্ডিয়া টিমে কিন্তু তিনজন প্লেয়ার আছে, 3টা অলরাউন্ডার, হার্দিক পান্ডিয়া বলেন, জাদেজা বলেন, অক্ষর প্যাটেল, এরা কিন্তু পুরা 2টা অপশনে কাজ করতেছে। এখানে 30 ওভার বোলিং করতেছে, ওখানে কিন্তু একদম মিডল অর্ডারটা পুরাটাই কিন্তু ওরা ডোমিনেট করছে এবং পার্টনারশিপ করতেছে। সো এরকম যদি একটা অপশন থাকে এবং বড় একটা টুর্নামেন্টে ওরা যদি ফর্মে থাকে, তখন কিন্তু একটা টিমের জন্য খুব ইজি হয়ে যায়। আমরা সাপোজ একটা ওপেনিং ব্যাটসম্যান বা মিডল অর্ডার ব্যাটসম্যানরা যাই করুক, মিডল অর্ডার ব্যাটসম্যানের উপর যদি একটা ভরসা থাকে, তাহলে কিন্তু একটা বড় টোটাল তৈরি হয় এবং ওটাকে ডিফেন্ড করার জন্য সেই আবার এই অলরাউন্ডারগুলোই কিন্তু এফেক্টিভ হয়। সো আমার কাছে মনে হয় যে ফাইনাল যেই যাও, ইন্ডিয়া ইজ ভেরি ভেরি মানে কমফোর্ট জোনে আছে এবং তারা ফর্মে রয়েছে এবং তারা একই উইকেটে অনেক দিন ধরে, মানে এই পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিটা একই উইকেটেই খেলছে, একই স্টেডিয়ামে খেলছে। দিস ইজ দেয়ার, মানে আমি বলবো যে প্লাস পয়েন্ট। সো এই জায়গাটায় আসলে ইন্ডিয়াটা অনেকটা এগিয়ে থাকবে। আমরা চাইবো একটা উপভোগ্য খেলা হোক পরের 2টো ম্যাচ। তো আরও একটা জিনিস আমরা দেখি যে আইসিসি টুর্নামেন্ট যেগুলো হয় প্রতি বছরই হয় বিভিন্ন ফরম্যাটে, কিছু কিছু স্ট্র্যাটেজিক্যালি কিছু ডেভেলপমেন্ট থাকে বা কিছু কিছু রিমার্কস থাকে যেগুলো মানে একটা কি পয়েন্ট হয়ে যায় যে একজন কোচ বা একটা সাকসেসফুল টিম এইভাবে এগিয়ে যায়। তো এবার আপনি যদি এই টুর্নামেন্টটা ওভারঅল দেখেন, তো কি ফাইনান্স পয়েন্টে ইমপ্রুভমেন্ট দেখলেন সবগুলো দলেরই, যদি আপনাকে কি মনে হলো? এবার আসলে যে জিনিসটা হলো অ্যাডজাস্ট করার ক্ষমতাটা কার কেমন বেশি। দেখেন, আমরা একটু আগে বলছিলাম যে এবারে রান প্রেডিকশন করেছিলাম 350 to 400, ওভাবেই কিন্তু ওরা রেডি হয়ে এসছে। সো ওই জিনিসটা কিন্তু এইখানে এসে কিন্তু ওই জিনিসটা মিসিং হয়েছে। সো সেকেন্ড প্ল্যানটা কী হওয়া উচিত? তখন সেকেন্ড প্ল্যানটা যেটা আসলে বেশি অ্যাডভান্টেজ পেয়েছে সেটা হলো ইন্ডিয়া টিম অ্যাডভান্টেজটা বেশি পেয়েছে। আপনি নিউজিল্যান্ডের সাথে ম্যাচটাই যদি দেখেন 250 বা 200+ করে সেখানে নিউজিল্যান্ডকে কিভাবে তারা আটকে রেখেছে, এই জিনিসটা কিন্তু আসলে একটা বড় দেখার বিষয়। একটা ফ্লোতে থাকা অবস্থায় একটা টিমকে ওখান থেকে আবার নিচে নেমে এসে ওখানে কীভাবে রেস্ট্রিক্ট করতে হয়, এই টুর্নামেন্টের আসলে একটা আমি বলবো যে শিক্ষণীয় একটা ব্যাপার হয়ে গেছে। এটা কিন্তু মানে আন্তর্জাতিক ক্রিকেটে মোটামুটি একটা সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে যে হাইব্রিড টুর্নামেন্টে একটা স্পেসিফিক দল, যেটা ভারতেই বলা যায়, ইন্ডিয়া অ্যাডভান্টেজ পাচ্ছে। তো এই আইসিসির একটা ইউনিভার্সাল টুর্নামেন্ট, একটা ইউনিভার্সাল বডি, তারা এই হাইব্রিড টুর্নামেন্টটা দিয়ে কতটুকু কী করতে পারে? আসলে এটা কি ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য অবশ্যই অন্তরায় নয়? আপনি কি মনে করেন? নিশ্চয়ই এটা তো আসলে সত্যি করে বলতে যদি আমরা স্বাভাবিকভাবে বলি, যদি পাকিস্তান যে ইন্ডিয়ায় খেলতে পারে, কিন্তু ইন্ডিয়া কেন পাকিস্তানে এসে খেলতে পারবেন? বাট একটা টুর্নামেন্টের মধ্যে, একটা ওয়ার্ল্ড কাপেও আমরা দেখেছি যে একটা সবগুলো টিম একটা হোটেলে রয়েছে, ইন্ডিয়া টিম একটা বড় হোটেল রয়েছে। হ্যাঁ, ফ্যাসিলিটিস ওরা পাচ্ছে এবং আইসিসি মনে করে যে ইন্ডিয়াকে ফ্যাসিলিটিস যদি আমি না দিই তাহলে আমাদের ইনভেস্টটা আসবে না।
দিস ট্রু, আসলে এটাও ঠিক যে 90% ইনভেস্টমেন্ট আসতেছে ইন্ডিয়া থেকে আইসিসির কাছে। সো ফ্যাসিলিটিস কিছুটা তো আসলে ইন্ডিয়া পায়, বাট এমন কিছু ফ্যাসিলিটিস পায় না যেটা আসলে মানে উইকেট, মানে আমি উইকেটের ব্যাপারটা বলছি। দেখেন একটা টুর্নামেন্টে একটা দেশের উইকেটের উপরেই কিন্তু অনেকটাই কথা থাকে যে না বাংলাদেশের ধরেন চিটাগংয়ের উইকেটটা একরকম, ইন্ডিয়ার একটা ইন্ডিয়ার উইকেট একরকম, সো একই উইকেটে কেন খেলা হচ্ছে না? আরে এটা তো একটা পুরো দেশ, সো উইকেটটা তো একদম পুরোই চেঞ্জ। আমি মনে করি যে ইন্ডিয়া খুব ইজি হয়েছে তাদের প্ল্যান করতে যে একই উইকেটে খেলবে, তাদের অন্যান্য উইকেটে হ্যাসেল নাই। আর অন্যান্য টিম হয়েছে যে আমার হয়তো বা দুবাইতে যেও খেলতে হবে, হয়তো আবার লাহোরে যেতে খেলতে হবে, দুবাইয়ের উইকেটে তো জানলো না, 24 ঘন্টা আগে জানতো, রাইট। সো অস্ট্রেলিয়ার জন্য একটা কম্বিনেশন দরকার, লাহোরের জন্য একটা কম্বিনেশন দরকার। সো 15 মেম্বার যে তারা এসছে সেইখানের কম্বিনেশনটা তৈরি করতেও তারা অনেক কষ্ট হয়েছে, যেটি ইন্ডিয়ার তৈরি করতে কোনো কষ্ট হয়নি। সো আমার কাছে মনে হয় যে উইকেট যেহেতু ডিফারেন্ট দেশের, এটা আসলে ভেরি আনইথিক্যালি একটা টুর্নামেন্ট, বড় টুর্নামেন্ট। আমরা চাইবো যে ভবিষ্যতে এই জিনিসটা অ্যাভয়েড করা হবে এবং ওয়ার্ল্ড কাপের মতো বা ওয়ার্ল্ড কাপ বা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড টুর্নামেন্টটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের মধ্যে হওয়া উচিত। এটা পাড়ার টুর্নামেন্ট না যে আপনি যে, আচ্ছা যাই হোক, আমরা যদি বলি এবারের টুর্নামেন্টে বাংলাদেশ খেললো, ওভারঅল যদি আমি দেখি যে কোন কোন খেলোয়াড় নতুন আপনার কাছে মনে হলো যে এবার টুর্নামেন্টটা এবার তারা ইন্টারন্যাশনালি এক্সপোজার পেয়ে স্ট্যাবলিশ হচ্ছে, যদি পুরো টুর্নামেন্টে দেখেন। বাংলাদেশের কথা পরে আসছি, অন্যান্য যে তরুণদের সবসময় জয়কার দেখি আইসিসির যে কোনো টুর্নামেন্টে, এখানে কি দেখলেন? এখানে আসলে আফগানিস্তান টিমকে আমরা দেখেছি ফাইট ব্যাক। আসলে আমরা আফগানিস্তান টিমকে T20-তে বা শর্টার ভার্সন আমরা খুব ভালো দেখি, বাট ওডিআইতে অনেক স্টাবলিশ। এত বড় একটা ম্যাচ জেতা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেই অ্যাচিভমেন্টটা ছিল, ইভেন অস্ট্রেলিয়ার সাথেও যদি বৃষ্টি না হতো তাহলেও মনে হয় খেলাটা অনেকটাই হাড্ডাহাড্ডি হতো। সো আফগানিস্তান অনেক এগিয়ে গেছে। হ্যাঁ, ফরমেশন ওয়াইজ আমি বলবো যে ভেরি কনসিস্টেন্ট এখন সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। তাদের যেই জিনিসটা যে চোকার হিসেবে যেই তকমাটা ছিল সেটা অনেকাংশেই সাউথ আফ্রিকা ফাইনাল খেলে অ্যাটলিস্ট ওই জিনিসটা ভাঙতে পেরেছে, এবং অন অ্যান্ড অ্যাভারেজে কিন্তু তারা সেমিফাইনাল খেলছে। ইন্ডিয়া ইজ মোর কনসিস্টেন্ট এবং ওয়ার্ল্ড ক্রিকেটে তারা ডে বাই ডে এত বেশি ভালো ক্রিকেট খেলছে, তাদেরকে আসলে কিভাবে প্ল্যান করে হারাবে এটা কিন্তু অন্যান্য টিমের জন্য একটা বড় ওয়ার্কআউটের জায়গা তৈরি রয়েছে। খুব সময় কম, আমরা এখনই চলে যাব এতে। তো আমার কাছে আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে আপনি বাংলাদেশ কেমন খেললো, আর আজকে নিশ্চয়ই শুনেছেন যে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ, এই টুর্নামেন্টের অধিনায়ক, সে তরুণদের সুযোগ দেওয়ার জন্য এই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছে। আপনার কি মনে হয় যে এটা অন্য দল, অন্য খেলোয়াড়রাও এটা নেবে? কারণ 2 বছর পরই ওয়ানডে বিশ্বকাপ, যেখানে প্রতিটি দল নতুন করে নিজেদের সাজাচ্ছে। আপনার কি মনে হয়? না, অস্ট্রেলিয়া টিম সবসময় কিন্তু এরকম একটা এক্সাম্পল সেট করে, স্টিভার থেকে দেখেছি আমরা। বাট বাংলাদেশের সাবকন্টিনেন্ট ইজ ভেরি ক্রুশিয়াল। ইয়েস, বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাচ্ছে যে অনেক কিছু এক্সপোজ করে দিতে, যেন একটা কথার মাধ্যমে একটা ভালো এন্ডিং হয়। বাট যারা এখন এস্টাবলিশ প্লেয়ার রয়েছে, এটা আসলে তাদের বিষয়, তারা কোন সময় অবসর নেবে। হ্যাঁ, বাট এইটা আমি এতটুকু বুঝি যে বাংলাদেশ টিমের যেই রানটা, যেই টেম্পোতে আমরা ছিলাম, সেই টেম্পোতে কিন্তু বাংলাদেশ টিম নাই। অ্যাটলিস্ট ওডিআইতে যেই আমরা রান করতাম 300 বা সেইটা ডিফেন্ড করতে পারতাম, সেটা কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে পারি না। একটা বড় একটা ঘাটতি দেখছি। তো আমার কাছে মনে হয় যে আরেকটু ইমপ্রুভমেন্ট করার দরকার আছে বাংলাদেশ। আজকে আমাদের হাতে খুবই সময় কম, চলুন আমরা খেলা দেখবো এর মধ্যে। তা আমরা আশা করব যে চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি যে 2টো ম্যাচ আছে উপভোগ্য হবে এবং সেটা সবাই উপভোগ করবেন, এবং এই টুর্নামেন্ট থেকে যে কিছু অর্জন, এটা বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা সেটা অর্জনটাকে, অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে এবং সেইভাবে এগিয়ে যেতে পারে। চলুন তাহলে আমরা আজকের চ্যাম্পিয়ন্স ট্রফির পরের 2টো ম্যাচ দেখি। সবাইকে ধন্যবাদ।